আমাদের এই নিজেদের ভিতরে যৌক্তিক বিষয়গুলো নিয়ে অযৌক্তিক যে বিতর্ক বা মত পার্থক্য, এগুলোর সুযোগ কিন্তু খুনি হাসিনার দোসররা নিচ্ছে। আমরা গতকালকে সচিবালয়ে কি দেখেছি? সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন জ্বলছে, আরেক রুমে আগুন জ্বলছে, মধ্যবর্তী পার্থক্য 100 মিটার। এটা কিভাবে সম্ভব? আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এটাই তো আমার কথা ছিল। কিন্তু এমন দুইটা রুমে আগুন চলছে, যে রুমগুলো হচ্ছে এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা, যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের রুম কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন। ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে, নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশও পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে? তো এখানে আর অন্য কোনো চক্রান্ত আছে কিনা, ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কিন্তু এটি কি পরিসরে ছিল, কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে। এখন আমরা যদি নিজেদের ভিতরে একটা যৌক্তিক সমন্বয় বিভাজন শুরু করি, তাহলে এভাবেই সুযোগ নেবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলি, সচিবালয়ে যে আমলারা ছিল, এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল। এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত 16 বছর ধরে বৈধতা দিয়েছে। এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিসগুলোতে খুনি হাসিনার পারিবারিক যে তন্ত্র, সেটি চালিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারি অফিসগুলো তো দলীয় অফিস ছিল না, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সরকারি অফিস দলীয় অফিস হয়ে গিয়েছিল। কিভাবে? রেফারেন্সের ভিত্তিতে, স্বজনপ্রীতির ভিত্তিতে, ক্ষমতার অপব্যবহারের ভিত্তিতে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই অভ্যুত্থানের ডিমান্ড কিন্তু একটা নির্বাচন শুধু ছিল না। আমরা কখনো এই কথাটি বলবো না যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে আরো 3, 4, 5 বছর পরে সংস্কার হবে ধীরে ধীরে, তারপরে একটি নির্বাচন হবে। আমরা এই কথা বলবো না। আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে এই যে সিস্টেমগুলো ধ্বংস হয়েছে, একটা নির্বাচনের জন্য সুষ্ঠু এবং একটি আস্থা রাখা যায় এমন একটি নির্বাচনের জন্য এই সিস্টেমগুলোর একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত একটা সংস্কার প্রয়োজন। কখনো পূর্ণ সংস্কার, ইভেন এই পূর্ণ সংস্কার কতটুকু এটা প্যারামিটার সেট করা টাফ। সেই জায়গা থেকে যতটুকু একটা স্ট্যান্ডার্ড সংস্কার সেট হলো, যেমন একটা নির্বাচনের জন্য আপনার একটা নির্ভরযোগ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে। এই বাহিনী তো বিগত 16 বছরে সবচেয়ে বেশি করাপ্টেড, এই বাহিনীকে সবচেয়ে বেশি অ্যাবিউজ করা হয়েছে। সো ওই বাহিনীর উপর আস্থা রাখা যায় এমন একটা সংস্কার তো ওই বাহিনীতে করা প্রয়োজন। আমরা এটা নিজেদের জায়গা থেকে ফিল করি। আমাদের এমন অসংখ্য আন্দোলনকারী রয়েছে, আহত রয়েছে, যোদ্ধা রয়েছে, যারা কোনোদিন রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে না, কিন্তু তাদের রক্তের দায়িত্ব এটা যে একটা স্ট্যান্ডার্ড সংস্কার করে দিয়ে তারপরে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমার অবশ্যই নির্বাচন যেন এতটা দীর্ঘ না হয়ে যায় যেটা দেশের পরিস্থিতিকে নাজুক দিকে নিয়ে যায়, এটা যেমন সত্য, আবার সংস্কার যেন এতটাও ন্যূনতম না হয় যে নির্বাচনের নামে আগের মতো একটা প্রহসনের নির্বাচন হয়, নির্বাচনের নামে সেখানে ক্ষমতার অপব্যবহার দেখা যায়। এই যে নতুন প্রজন্ম যারা স্বপ্ন দেখে বা যারা চিন্তা করে যে আগামী দেশের পলিসি মেকিং এ অংশগ্রহণ করবে, তারা তো এই সুযোগটা কখনো পায়নি। আপনি আপনার ঠাকুরগাঁতে দেখেন, আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে দেখেন, আপনি এই দৃশ্য দেখতে পাবেন। পারিবারিক ভাবে একটা ধারা তৈরি হয়েছে। তাহলে আমরা যারা আসলে নতুন করে বাংলাদেশ নিয়ে ভাবছি, পলিসি মেকিং এ অংশগ্রহণ করার চিন্তা করছি, আমরা কি তাহলে মানে একটা এরকম এস্টাবলিশ পলিটিক্যাল পরিবারে জন্মগ্রহণ না করে পাপ করেছি? নেভার। সো এই যে একটা ধারা, এই ধারা থেকে বের করবে আমার যদি নতুন এই রাজনৈতিক দল বাংলাদেশে আসে নতুন করে। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যখন বাংলাদেশে এরকম এস্টাবলিশ দল 3, 4, 5টা থাকবে, দলগুলোর মধ্যে এই প্রতিযোগিতাটা বাড়বে। ভালো করার, মানুষের জন্য কাজ করার, জবাবদিহি করার, মানুষের কাছে যাওয়ার। জাতীয় নাগরিক কমিটিকে আমরা মনে করি এটি একটি রাজনৈতিক শক্তি। আমরা জাতীয় নাগরিক কমিটিকে কোনো রাজনৈতিক দল এখনো বলছি না।
এবং বাংলাদেশের এই অভ্যুত্থান পরবর্তী সময় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডিমান্ড ক্রিয়েট হয়েছে জনগণের, এবং সবাই এটা ফিল করে যে বাংলাদেশের নতুন কিছু দরকার, সেই জায়গা থেকে বাংলাদেশে নতুন এক বা একাধিক রাজনৈতিক দল আসতে পারে। কিন্তু জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল না। রাজনৈতিক শক্তি বলতে আমরা আমাদের জায়গা থেকে যেটি বোঝাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের এই সময়ের ডিমান্ড অনুযায়ী এই মুহূর্তে যে কাজটি করবে সেটি হচ্ছে একাধিক কাজের মধ্যে একটি কাজ হতে পারে লিডার তৈরি করা। ইন্টেলেকচুয়াল দিক থেকে সাউন্ড একটা জেনারেশন তৈরি করতে জাতীয় নাগরিক কমিটি কাজ করবে।